সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমাদের আলোচনা। তোমরা জানো আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে রয়েছি, অর্থাৎ আমরা তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে ধারাবাহিক আলোচনার মধ্যে আছি। পঞ্চম অধ্যায়ে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আমরা গত ক্লাসে সরকার ব্যবস্থার বিভিন্ন ধরন সম্পর্কে জেনেছি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার রয়েছে, যেমন কোথাও গণতান্ত্রিক সরকার, কোথাও একনায়কতান্ত্রিক সরকার, কোথাও মন্ত্রী পরিষদ শাসিত, কোথাও আবার রাষ্ট্রপতি শাসিত সরকার, কোথাও এককেন্দ্রিক, কোথাও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে এই যে বিভিন্নভাবে সরকার ব্যবস্থাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, এগুলোর মধ্যে বাংলাদেশে আসলে কোন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে আমরা আলোচনা করে দেখেছি 4 ধরনের সরকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এই ছিল আমাদের গত পাঠের মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব তা হচ্ছে যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান রয়েছে সেটি সম্পর্কে জানবো, তার বৈশিষ্ট্য কী, এবং বাংলাদেশের সংবিধানের যে মূল নীতি সেটি সম্পর্কে আমরা ধারণা নিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে আমরা বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ জানব এবং সেই সঙ্গে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো যেন তোমরা ব্যাখ্যা করতে পারো সেই ব্যাপারটিও আমরা দেখব। তাহলে আজকের পাঠে আমরা যাওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, 1972 সালের মূল সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি হচ্ছে 4টি। তাহলে আমরা এটি স্লাইডে দিয়ে আমরা এবার তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে বলেছে সংবিধানের মূলনীতি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সংবিধান কি? আগে আমরা এটি বোঝার চেষ্টা করি। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল। এটি তোমাদের বইতেও আছে। অর্থাৎ একটি রাষ্ট্র ঠিক কীভাবে পরিচালিত হবে তার জন্য যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা তাকেই বলা হয় সংবিধান। তোমরা ইচ্ছা করলে এটি লিখে ফেলতে পারো। অর্থাৎ একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সুনির্দিষ্ট বিধিমালা বা নিয়মাবলী হচ্ছে সংবিধান। এটি তোমরা যেভাবে লিখো, অথবা রাষ্ট্র পরিচালনার জন্য একটি নির্দেশনা, এটিকেও আমরা বলতে পারি সংবিধান। তাহলে এই যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেভাবে, এর জন্য নিশ্চয় রয়েছে বাংলাদেশের একটি সংবিধান। তাহলে এই যে বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের মৌলিক যে বিষয়টি এর রয়েছে 4টি গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ এই 4টি জিনিসকে ধারণ করেই একটি সংবিধান লেখা হয়েছে। তাহলে সংবিধানের মূলনীতিগুলো কি আগে আমরা এটি একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ একটি সংবিধান প্রণয়ন করতে গিয়ে প্রথমেই মূলনীতিগুলো ঠিক করা হয়েছে যে আমরা কোন কোন বিষয়ের আলোকে মূলনীতি, কোন কোন বিষয়ের আলোকে একটি সংবিধান প্রণয়ন করব। এই জন্য এটাকে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতি বা সাংবিধানিক মূলনীতিও তোমরা বলতে পারো। আমি তোমাদেরকে এই মূলনীতির বিষয়টি একটু বোঝানোর জন্য আবার বলি। মনে করো আমরা তো জানি যে 33% মার্কস পেলে পাস করা যায় শিক্ষা বোর্ডে। মনে করো বোর্ড কখনো একটা নীতিমালা করলো যে না, 35% নাম্বার যদি কেউ না পায় তাহলে তাকে পাস করানো হবে না, পাস বলবো না। তাহলে কে পাস কে ফেল এটি নিশ্চিত করার জন্য একটা নীতিমালা হয়েছে। এই নীতিমালাটি কি? এই নীতিমালাটি হচ্ছে এই যে এত % নাম্বার পেলে পাস করবে। তাহলে আমাদের আছে হচ্ছে 33%। তাহলে 33-এ তোমার মনে করো যে পাস নাম্বার, তাহলে 33-এর কম বা বেশি পেলে কাউকে উত্তীর্ণ অথবা কাউকে অনুত্তীর্ণ, আমরা এই কথাটি বলতে পারি। এটি হচ্ছে পাস দেখানোর একটি নীতিমালা। আবার তোমাদের মনে আছে বা তোমরা বুঝো যে তুমি কখন A+ পাও, তুমি যখন 80 বা তার বেশি নাম্বার পাও তখন আমরা তোমাকে বলছি যে তুমি A+ পেয়েছো। তার মানেটা কি? এটি একটি নীতিমালা। অর্থাৎ এখন কেউ যদি 79 পায় তাহলে কী হবে? সে তো 80-র কম পেয়েছে, সুতরাং তার A+ হবে না। এখন কেউ যদি 32 পায় তুমি কি তাকে পাস বলবে? বলবে না।
এইটি হচ্ছে নীতিমালা, অর্থাৎ যেই নিয়মটি তুমি করে নিবে এর বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এইরকম একটি নীতিমালা ঠিক করেছে যে আমার রাষ্ট্রটি হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আমার রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকবে বা বৈশিষ্ট্য থাকবে, আমার জাতীয়তাবাদ কী হবে এটি নিশ্চিত করা হবে, এবং আমি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হব। এই চারটি মূল বৈশিষ্ট্যকে নিয়ে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে। এ কারণে আমরা এটিকে বলে থাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি বা সংবিধানের মূলনীতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এই মূলনীতিগুলোর যে মৌলিক জায়গা এটির একটু ব্যাখ্যায় যাই। তাহলে খেয়াল করে দেখো, এখানে একজন ভোট দিচ্ছেন, তার মানে হচ্ছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলছে যে রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। তাহলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তোমরা জানো সর্বস্তরে জনগণের অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করতে হবে। এটি কিন্তু আমরা সরকারের গত ক্লাসে বলেছিলাম যে গণতান্ত্রিক সরকার কি, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা প্রয়োগ যদি জনগণের ইচ্ছায় হয় তাহলে তাকে আমরা বলি গণতান্ত্রিক সরকার। তাহলে আমরা দেখি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কারণ তার মূলনীতির মধ্যে বলেছে যে রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ কারণে গণতন্ত্র হচ্ছে একটি মূলনীতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণতন্ত্র কেন বাংলাদেশের সংবিধানের বা রাষ্ট্রীয় মূলনীতি এটি আমরা বুঝতে পারলাম। তার পরবর্তীতে আমরা দেখি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন মূলনীতিটিকে উল্লেখ করা হয়েছে। তোমরা খেয়াল করে দেখো, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন সমাজতন্ত্রটা কি আসলে? মূলত বিষয়টি হচ্ছে একটি শোষণহীন একটি সমাজ, অর্থাৎ ধনী গরিবের মধ্যে যে ব্যাপক ব্যবধান এটিকে কতটা কমিয়ে রাখা যায়, এই জায়গাটিকে চিন্তা করে রাষ্ট্র পরিচালনার জন্য একটি মূলনীতি প্রণয়ন করা হয়েছে যে এই রাষ্ট্রটি হবে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ এই রাষ্ট্রটি একটি মূলনীতি হবে সমাজতন্ত্র, অর্থাৎ যেখানে শোষণমুক্ত একজন বা একটি গ্রুপ আরেকটি গ্রুপকে শোষণ করবে না। বাস্তবতা কেমন এটি আমার মনে হয় যে তোমরা বুঝো, কিন্তু রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি অংশ। আরেকটি জিনিস হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে চাই এই যে আমাদের জাতীয় সংহতি বা ঐক্যের যে ব্যাপারটি, এটিকে তারা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে বলছে যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতিই হবে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। তাহলে আমরা যে বাংলাদেশের জনগণ, আমাদের যে জাতিগত একটি পরিচয়ের প্রয়োজন, আমরা সেটিকে বলছি আমরা বাঙালি। এটি হচ্ছে আমাদের জাতীয়তাবাদের মূল জায়গা। আমরা বলছি যে ৭২-এর সংবিধান অনুযায়ী এই জাতীয় চারটি মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ অন্যতম, এবং জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে আমাদের এই ঐক্য বা সংহতির কেন্দ্রবিন্দু বা মূল। তাহলে বিভিন্ন সংগ্রাম আন্দোলন করে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বা বিভিন্ন সময়ে যে আমরা রাষ্ট্র কাঠামো নির্মাণ করছি, এখনও একটি রাষ্ট্র একটি ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই সব কিছুর মূলে কিন্তু রয়েছে আমাদের ঐক্য এবং আমাদের সংহতি। এই যে ঐক্য এবং সংহতিকে কোন পরিচয়ে আমরা একত্রিত হচ্ছি সেটি হচ্ছে আমরা বাঙালি, এবং এটি হচ্ছে আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি। এই হচ্ছে জাতীয়তাবাদের কনসেপ্টটি। তার মানে জাতীয়তাবাদ হচ্ছে একটি মানসিক ধারণা, যে ধারণা দিয়ে আমরা ঐক্যবদ্ধ চেতনায় একত্রিত হই, আর কিছুই না। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের কথাটি এখানে বলা হয়েছে। যদি আমাদের নাগরিক পরিচয় হচ্ছে বাংলাদেশি, আবার জাতিগত পরিচয় হচ্ছে আমরা বাঙালি। আরেকটি হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা। তোমরা দেখেছো যে আমরা এখানে বিভিন্ন ধর্মের কথা বলছি, যে রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং কেউ যাতে অন্যের ধর্ম পালনে বাধা দিতে না পারে, এটি নিশ্চিত করার জন্যই রাষ্ট্র নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। অর্থাৎ এটি বাংলাদেশের একটি
মূলনীতির কথা বলা হয়েছে। তাহলে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে আমরা দেখি ধর্মনিরপেক্ষতা অন্যতম একটি মূলনীতি। তাহলে 4টি মূলনীতির কথা আমরা জানলাম এবং এই 4টি মূলনীতি তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে ঠিক কোন বিষয়টিকে ধারণ করে মূলনীতি ঠিক করা হয়েছে। তাহলে গণতান্ত্রিক সরকার, বাংলাদেশের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে শোষণমুক্ত সমাজ গঠনের জন্য। অন্যদিকে জাতীয়তাবাদ একটি যে জাতীয় ঐক্য এবং সংহতির কথা বিবেচনা করে এবং কোনো ধর্মকে যেন কেউ প্রাধান্য না দেয় তার জন্য ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে এই মূলনীতিগুলোকে ধারণ করে মূলত সংবিধান প্রণয়ন করা হবে। তাহলে 4টি মূলনীতি ঠিক হলো। এবার আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতিগুলো আমরা ঠিক করব সেগুলা কি, এগুলার ক্ষেত্রে আমরা দেখি যে সংবিধানকে বলছে রাষ্ট্র পরিচালনার জন্য একটি দলিল। তাহলে এই যে বাংলাদেশের সংবিধান, এটি দলিলের মতো কাজ করে। অর্থাৎ দলিল হচ্ছে প্রপার গাইডলাইন যে কিভাবে তুমি এই সম্পদ ব্যবহার করবা, ঠিক রাষ্ট্র তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার গাইডলাইনই হচ্ছে এই সংবিধান। তাহলে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। বলছে যে একটি ইমারত যেমন তার নকশা দেখে তৈরি করা হয় তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এটি একটা ইউজার ম্যানুয়ালও বলতে পারো। অর্থাৎ তুমি একটি মোবাইল কেনার পর তুমি দেখবে যে অন্যান্য ভাষায় লেখা থাকে। আমরা অবশ্য ইউজার ম্যানুয়াল দেখে এটি ব্যবহার করি না। কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যদি আমাদের ঘরে থাকে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে প্যাকেট খুললেই দেখি এটার একটি গাইডলাইন থাকে যেটি এটা এইভাবে ব্যবহার করেন, এটি এইভাবে ব্যবহার করেন, এটি এইভাবে ব্যবহার করেন। আমরা যদিও তা করি না, যিনি মোবাইল সম্পর্কে জানেন তার কাছে চলে যাই, সে বলে দে এটাইভাবে এটাইভাবে এটাইভাবে। কিন্তু যারা প্রস্তুতকারী প্রতিষ্ঠান থাকে তারা কিন্তু প্রতিটি ডিভাইস তৈরির সময় এটি কিভাবে ইউজ করতে হবে তার একটি ইউজার ম্যানুয়াল বা একটি প্রপার গাইডলাইন দিয়ে দেয়, যেটা দেখে আসলে আমরা এটি পরিচালনা করতে পারবো। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঠিক এরকম একটি গাইডলাইন হচ্ছে সংবিধান। ঠিক এই বিষয়টি আসলে এখানে বলার চেষ্টা করা হয়েছে। তাহলে রাষ্ট্র পরিচালিত হচ্ছে তার সংবিধান অনুযায়ী। 1971 সালে আমাদের যখন স্বাধীনতা লাভ করে তার পরপরই আমরা দেখি যে সংবিধান প্রণয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়। গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদ হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য যে পরিষদ তাকে বলা হয় গণপরিষদ। অর্থাৎ 1970 সালের নির্বাচনে যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে নিয়েই মূলত গণপরিষদ গঠিত হয়। অর্থাৎ তারা রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়ন করবেন। 1972 সালের 10ই এপ্রিল এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তোমাদের মনে থাকার কথা 1971 সালের 10ই এপ্রিল কিন্তু মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং এইটির স্মরণেই ঠিক 1 বছরের মধ্যে সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠন করা হয়। এর আর কিছু তথ্য আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই গণপরিষদের বৈঠকে ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি করা হয়। তাহলে এই নামটি তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। এই কমিটি মাত্র 6 মাসের মধ্যে একটি খসড়া সংবিধান প্রণয়ন করে দেয়। এটিও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। 72 সালের 30 অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয় যে এই সংবিধানটা কেমন হবে। এটি মোটামুটি ফাইনাল হয়ে যায় কিন্তু 30 অক্টোবর এবং 4 নভেম্বর 1972 এটি কিন্তু চূড়ান্ত অনুমোদন পায়। এটিকে সংবিধান দিবস হিসেবে বাংলাদেশের পালন করা হয়ে থাকে এবং 16ই ডিসেম্বর 1972 তা কার্যকর হয়। তাহলে একটি সংবিধান প্রণয়ন করার যে কার্যপ্রক্রিয়া এটি কীরকম হয়, যেমন গণপরিষদে মূলত ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তার সাথে কিন্তু আরও 30 জনের বেশি সদস্য ছিলেন যারা সংবিধান প্রণয়নের সাথে সম্পৃক্ত ছিল। তো তারা কোনো একটি প্রস্তাবনা নিয়ে এসে গণপরিষদে উল্লেখ করে যে আমরা অপরাধীদের শাস্তি কী হওয়া উচিত, কোন কোনগুলো অপরাধ, এগুলো সংজ্ঞাসহ এই বিষয়টি উপস্থাপন করলেন। তখন ওই যে গণপরিষদের যে অনেক সদস্য ছিল তারা এটিকে যাচাই বাছাই করবে, আলোচনা করবে, হ্যাঁ এই উত্থাপিত আইনের এটি ঠিক আছে, এটি ঠিক হয়নি, এটি এখানে কারেকশন দরকার। এভাবে তারা এগুলো আলোচনা সমালোচনা করবেন। করার পর মোটামুটি একটি জায়গা তৈরি হবে যে হ্যাঁ সুতরাং এই আইনটি এখন ঠিক হয়ে গেল, এটিতে আর কোনো
কোনো আমরা মনে করছি না যে ত্রুটি রয়েছে, তাহলে এটিকে একদিকে রেখে দিল। এবার আরেকটি হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের ক্ষমতা কার্যাবলী কী হবে, তারা হয়তো এটি নিয়ে আবার আলোচনা করলো, এটির মধ্যে এই ত্রুটি আছে, এই ত্রুটিগুলো মুক্ত করা হোক, এই ভুলভ্রান্তি দূর করা হলো, তারপরে হয়তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী কী হবে না হবে এগুলো তারা ঠিক করলো। ঠিক এইভাবে হচ্ছে গণপরিষদে একটার পর একটা উত্থাপিত হয় এবং তারা এগুলো আলোচনা করে তারপরে এগুলো ঠিক হয়। ঠিক এইভাবে আলোচনা করতে করতে 6 মাসের মধ্যে একটি রাফ বা খসড়া সংবিধান প্রণীত হয়ে গেল এবং 72 সালে 30শে অক্টোবর এই খসড়া সংবিধানটি নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং এটি 4 নভেম্বর 1972 চূড়ান্ত অনুমোদন পায়। অনুমোদন পাওয়া মানে হয়ে গেল, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সংবিধানকে একটু স্মরণীয় অবস্থায় রাখার জন্য 16 ডিসেম্বর 1972 অর্থাৎ আমাদের স্বাধীনতার 1 বছর পূর্তির উপলক্ষে এই সংবিধানকে কার্যকর করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই তথ্যগুলো তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। সংবিধান কোনো অপরিবর্তনীয় বা অপরিবর্তনশীল বিষয় না, অর্থাৎ সংবিধান পরিবর্তন করা যায়। আমরা সংবিধানের প্রকারভেদ যদি আমরা বলে থাকি, আমরা তোমাদেরকে ওইভাবে ডিটেইলে সংবিধান সম্পর্কে ব্যাপক আলোচনা নাই এই জন্য বলিনি। সংবিধান মূলত লেখার দিক থেকে 2 প্রকার, কিছু লিখিত, একটি অলিখিত। আমাদের সংবিধান কিন্তু লিখিত। অন্যদিকে আবার সংবিধান পরিবর্তন করতে পারা এবং না পারার দিক থেকে বা কতটা সহজে সংবিধান পরিবর্তন করা যায় তার উপর ভিত্তি করেও সংবিধানকে আবার 2 ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর একটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে আমরা দেখি যে হ্যাঁ, সংবিধান কোনো অপরিবর্তনশীল বিষয় নেই বা ধর্মগ্রন্থের মতো কোনো কিছু না যেটি চেঞ্জ করা যাবে না, সুতরাং এটি পরিবর্তনশীল। সময়ের প্রয়োজন এটিকে পরিবর্তিত এবং সংশোধিত হতে পারে। এটি একটি এ যাবৎ 17 বার সংশোধন করা হয়েছে বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী 8ই জুলাই 2018 সালে হয়েছে এবং এটি একটি দুঃখজনক ব্যাপার যে সংবিধান সবসময় জন আকাঙ্ক্ষার কারণে হয় না। কখনো কখনো রাষ্ট্রের শাসন ক্ষমতায় যারা থাকেন তারা তাদের ব্যক্তিগত সুবিধার কথা চিন্তা করে বা তাদের দলীয় সুবিধার কথা চিন্তা করেও কখনো কখনো সংবিধানকে সংশোধন করা হয়েছে। এই কারণেই এত অল্প সময়ে এত বেশিবার সংবিধানকে সংশোধন করতে হয়েছে। এটি হচ্ছে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। যে বাংলাদেশের সংবিধান রয়েছে, সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমরা তোমাদের টেক্সট বইয়ে গিয়ে সংবিধানের বৈশিষ্ট্যগুলো দেখো। আমরা একটি একটি করে আলোচনা করছি, তুমি মিলিয়ে দেখো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমরা কিন্তু শুরুতে বলেছি বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক সরকার, অর্থাৎ এখানে জনগণের ইচ্ছায় যেমন ক্ষমতা প্রয়োগ করা হয়, আবার সরকারকেও এটি প্রজাদের ইচ্ছায় নির্ধারিত হয়। এই জন্য এটিকে গণপ্রজাতান্ত্রিক সরকার বলা হয়েছে। সংসদীয় পদ্ধতির সরকার আমরা কিন্তু আলোচনা করেছি, অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার। পার্লামেন্ট হচ্ছে এখানে পাওয়ারের কেন্দ্রে থাকে। পার্লামেন্টের ইচ্ছায় আসলে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা হয়ে থাকে। এই কারণে এটিকে বলা হয় সংসদীয় পদ্ধতির সরকার। এবং আমরা বললাম যে বাংলাদেশের সংবিধান কিন্তু একটি লিখিত সংবিধান। পৃথিবীর অনেক দেশের সংবিধান অলিখিত আছে, বিশেষ করে ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত, অনেক দেশের না। আর বেশিরভাগ দেশেরই লিখিত সংবিধান। এখন বর্তমান সময়ে প্রায় সব দেশেই এই লিখিত সংবিধান ব্যবহৃত হয়। রাষ্ট্রীয় মূলনীতি তোমরা একটু আগে আলোচনা করেছি আমরা যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য 4টি মূলনীতির কথা বলা হয়েছে। একটি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টি মূলনীতির কথা বলা হয়েছে। টেক্সট বইয়ের সাথে মিলিয়ে দেখো, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, যদিও এই সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, আবার সাথে সাথে বলেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেও সকল ধর্ম যেন সমান সুযোগ সুবিধা পায় এবং সমানভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, এটি নিশ্চিত করার কথা বলা হয়েছে সংবিধানে। জাতি এবং জাতীয়তা, এই বিষয়টিও তোমাদেরকে বলা হয়েছে। জাতিগত পরিচয় আমরা বাঙালি এবং আমাদের নাগরিক পরিচয় হচ্ছে বাংলাদেশি। এটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য। এককেন্দ্রিক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা পড়েছি, আমরা তখন কিন্তু বলেছি বাংলাদেশ ঢাকা রাজধানী এবং এই ঢাকা কেন্দ্রিক সারা বাংলাদেশে একই আইনে সমানভাবে পরিচালিত হয়। এই জন্য এটিকে বলা হয় এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। পৃথিবীর অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আছে।
তারপরে হচ্ছে আমরা বলছি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তোমরা জানো যে বাংলাদেশের জাতীয় সংসদ একটি পার্লামেন্ট কক্ষ আছে, অর্থাৎ এখানে 300 জন জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হন, এবং এই 300 জনের ভোটে আবার 50 জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়ে আসেন। এই 350 জন সংসদ সদস্যকে নিয়েই আমাদের আইনসভা বা আমাদের পার্লামেন্ট পরিচালিত হয়। এই সংবিধানে মৌলিক অধিকারের কথা নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রকে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, এই কন্ডিশনটি দেওয়া আছে এই সংবিধানে। জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ জনগণের ইচ্ছায়, জনগণের ভোটাধিকারের মাধ্যমে আসলে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হবে, পরিবর্তিত হবে, এটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে এই সংবিধানে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের একমাত্র উপায়। সুতরাং বিচার বিভাগ যদি স্বাধীন থাকে তাহলে আসলে জনগণের জন্য তারা কাজ করতে পারবে। এবং সার্বজনীন ভোটাধিকার, তোমরা জানো যে 18 বছর বয়স হলেই ভোট দেওয়ার অ্যাবিলিটি তৈরি হয়, এবং এইটিকে আমরা বলছি যে সার্বজনীন ভোটাধিকার। তারপরে আছে নির্বাচন অনুষ্ঠান। নির্বাচন অনুষ্ঠান হচ্ছে ক্ষমতা 5 বছরের জন্য একটি সরকার আসবেন, তার 5 বছর পূর্ণ হওয়ার 90 দিন আগেই নির্বাচন করে ফেলতে হবে, অথবা কখনো যদি কোনো কারণে এই সময় নির্বাচন না হয় তাহলে ক্ষমতা বা মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে, পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আনএক্সপেক্টেড সিচুয়েশন বা অপ্রত্যাশিত ঘটনা ঘটলে এগুলো আবার অন্যভাবে দেওয়া হয়। এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে তো আমরা বললামই, দুষ্পরিবর্তনীয় সংবিধান বাংলাদেশের, এবং 2/3 সদস্যের, অর্থাৎ 300 জনের মধ্যে 200 জন যদি একমত না হয় তাহলে এই সংবিধান পরিবর্তন হবে না। ঠিক ওই রেশিও করে 2/3 সদস্যের ভোটে এই সংবিধান সংশোধন করা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। এবং এখান থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে কোন রাষ্ট্রীয় মূলনীতি, ওই যে 4টি মূলনীতির কথা বলেছি, এটি হয়তো তোমাদের জন্য আসতে পারে যে উদ্দীপকে কোন মূলনীতির কথা বলা হয়েছে এটি। এবার চলো তাহলে আমরা আত্মযাচাই যাই, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আমরা তোমাদেরকে একটু যাচাই করতে চাই আজকের পাঠে। প্রয়োজনে তোমরা একটি কাজ করতে পারো, তোমরা এখন যেই অংশটুকু নিয়ে আজকের ক্লাস হলো, অর্থাৎ বাংলাদেশের মূলনীতিগুলো এবং সংবিধানের বৈশিষ্ট্য, এই অংশটি তোমরা একটু দেখে নাও, এবং আমি ইতিমধ্যে প্রশ্ন প্রস্তুত করে ফেলি। তারপরে তোমরা পরীক্ষা দিবে, উত্তর মিলিয়ে দেখবে, এবং আজকের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে মনোযোগ দাও, আর আমি প্রশ্ন প্রস্তুত করি। আমাদের প্রশ্ন চলে আসছে। আমরা 10টি এমসিকিউ প্রশ্ন দিয়েছি আজকের পাঠ থেকে। তোমরা এই প্রশ্নগুলোর আলোকে তোমরা তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তোমরা পড়ে এগুলোর উত্তর দাও, শুধু সঠিক উত্তরগুলো লিখে ফেলো যে কোনটি কি। ঠিক এখানে 6 থেকে 10 পর্যন্ত আছে, এগুলোর সঠিক উত্তর তোমরা দিয়ে ফেলো। পরীক্ষা দেওয়া আমার মনে হয় যে জাস্ট 5 থেকে 10 মিনিট সময় দিলেই এটির উত্তর করা যাবে। 10 মিনিট সময়ের প্রয়োজনও হবে না, এটি শুধুমাত্র সঠিক উত্তরগুলো লিখে ফেললেই হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরীক্ষা দেওয়া শেষ, তাহলে আমরা এখন উত্তরগুলো একটু মিলিয়ে দেখব। এই তোমাদের উত্তর দেওয়া হয়েছে এখানে। সঠিক উত্তরগুলো 153টি, 4টি ইসলাম বাংলাদেশি, এক কক্ষ বিশিষ্ট, 300 জন, 18 বছর বয়স, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, 2/3 সদস্য, এবং 90 দিনের মধ্যে ইলেকশন। আমার মনে হয় এই তথ্যগুলো দিয়েই ছিল আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থীরা, কে কত নাম্বার পেয়েছ এটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের পাঠে কতটা মনোযোগ দিয়ে তুমি ক্লাস করেছ, এবং তুমি মনোযোগী যদি বেশি থাকে তাহলে তুমি বেশি নাম্বার পাবে। তাহলে পরবর্তীতে আমরা যেন আরও বেশি মনোযোগী হই, কারণ প্রতিটি ক্লাস শেষে কোনো না কোনো পরীক্ষা থাকে। এই ছিল আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।